রাত পোহালে তোমাদের মাধ্যমিকের সেকেন্ড সেমেটিভ পরীক্ষা। সেকেন্ড সেমেটিভ পরীক্ষার আগের দিন তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। দাদা তুমি এই কয়েকটা দিনের আগে, এই কয়েকটা ঘন্টার আগে, এক রাত আগে তুমি দিয়ে দিলে আর মুখস্থ করতে বলছো না? একেবারেই মুখস্থ না। তোমাদের জানি সবার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যারা আমার ক্লাসেস দেখছো তারা স্ট্র্যাটেজিও বুঝে গেছো। যদি এই প্রশ্নগুলো নাও আসে তাহলে কি করে লিখতে হবে সেটাও তোমরা জেনে গেছো, কারণ তোমাদের জানিয়ে দিয়েছি, তোমাদের সেরকম ভাবেই তৈরি করতে চেষ্টা করেছি। মুখস্থ নয়, শুধুমাত্র দেখে যাবে, চোখ বুলিয়ে যাবে, তাহলেই হবে। যার যে ডেটে পরীক্ষা আছে সেই ডেটের আগের দিন রাতে পর্যন্ত এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাও, দেখো তোমাদের ভয় কেটে যাবে। আর এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাওয়ার আশা রাখতেই পারো, ঠিক আছে? সেরকম ভাবে কিছু প্রশ্ন তোমাদের জন্য ছেঁকে তুলে এনেছি এবং শেষে তোমাদের কিছু ম্যাপ পয়েন্টিং দিয়ে দেবো, যার দরকার পড়বে একটু ভালো করে দেখে নেবে। দেখো তোমাদের প্রথম প্রশ্ন 2 নম্বরের ক্ষেত্রে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয়? 2 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? এটা প্রশ্নটা আবার ঘুরিয়েও আসতে পারে। আচ্ছা দাদা, এই প্রশ্নটা ঘুরিয়ে আসবে? অবশ্যই আসবে। কিরকম ভাবে? ব্যঙ্গচিত্র কেন আঁকা হতো? দেখো, ব্যঙ্গচিত্র আর গগনেন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িত। তোমরা বুঝতেই পারছো যে দুটো প্রশ্ন রিলেটেড প্রশ্ন, উত্তর একই হবে, কিন্তু প্রশ্ন তোমাদের ভয় খাওয়ার জন্য ঘুরিয়ে দিয়েছে। বোঝা গেল? ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, শুধুমাত্র একটু বুদ্ধিটা রাখবে, একটু ভেবে চিন্তে উত্তর লিখবে। তারপর 3 নম্বর প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? নানা সাহেব কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন, এখানে বলে রাখি ইলবার্ট বিল বিতর্ক আর নানা সাহেব, ঠিক আছে? ইলবার্ট বিল বিতর্ক তোমরা 5 নম্বরে দেখতেই পাচ্ছ। ইলবার্ট বিল বিতর্ক তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটে, এটা তো ইংরেজরা, তোমরা জানো যে ইংরেজরা বিরোধিতা করেছিল। কেন করেছিল, এই বিতর্কটা কি একটু ছোট্ট করে লিখে দেবে। তবে 4 নম্বরে দেখো নানা সাহেব কে ছিলেন। প্রথম থেকে তোমাদের বলে আসছি যে মাধ্যমিকের ইতিহাসের পরীক্ষাতে 2 নম্বর হোক বা 4 নম্বর হোক, এই দুটো ক্ষেত্রে তোমাদের কে কেন স্মরণীয়, কে কেন কিসের জন্য বিখ্যাত, এই ধরনের রিলেটেড প্রশ্নগুলো বেশি দেয়, বেশি করে 2 নম্বরের ক্ষেত্রে। সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেন বিখ্যাত? জাতীয়তাবাদ বিকাশে বা জাতীয়তাবাদ বিস্তারে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কিরূপ ভূমিকা ছিল, এভাবেও আসতে পারে। শান্তিনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 8 নম্বর, 19 শতকে শিক্ষা বিস্তারে বা শিক্ষা বিকাশে, বিজ্ঞান শিক্ষা বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল? আলোচনা করো। তারপর 9 নম্বর প্রশ্ন, ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার কে ছিলেন বা পঞ্চানন কর্মকার ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? এটা শুধুও দিতে পারে যে পঞ্চানন কর্মকার কেন বিখ্যাত। প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এই প্রশ্নটা, শ্রীরামপুর ত্রয়ী কারা? শ্রীরামপুর ত্রয়ী ভাই তোমাদের বেশিরভাগ স্কুলে ছেপে গেছে এরকম একটা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা একটু ভালো করে দেখে যাও তো, প্রত্যেক বছর প্রত্যেকটা স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটাই আসে, এই প্রশ্নটাই দেয়। এই প্রশ্নটা একটু ভালো করে দেখে যাবে, এই প্রশ্নটা একেবারে মিস করবে না। তারপর 11 নম্বর প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার ভূমিকা আলোচনা করো বা গুরুত্ব কি ছিল? কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। চম্পারণ সত্যাগ্রহের আলোচনা করো। দেখ, এখানে একটা কথা বলে রাখি, যে সমস্ত সত্যাগ্রহগুলো রয়েছে সেই সমস্ত সত্যাগ্রহগুলো একটু ভালো করে রাখবে। যার ষড়যন্ত্র মামলা কি? বাবা রামচন্দ্র কে ছিলেন? আচ্ছা দাদা, এই প্রশ্নটা একটু দেখা দেখা লাগছে, কোথায় যেন দেখেছি। তোমরা দেখেছো 26-এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে 8 নম্বরে এই প্রশ্নটা দিয়েছিল। তাহলে দাদা এবারে কি আসবে? দেখো, প্যাটার্ন চেঞ্জ করতেই পারে, তোমাদের একটু ভয় খাওয়াবার জন্য প্যাটার্ন কিন্তু এক্সামিনার চেঞ্জ করতেই পারে। বাবা রামচন্দ্র 8 নম্বরে এসেছিল, এবারে 2 নম্বরে তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে? করে রাখবে, ভালো করে দেখে রাখবে। 3 কাঠিয়া প্রথা কি? তারপর সীমান্ত গান্ধী 3 কাঠিয়া প্রথাও কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সেমেটিভে। সীমান্ত গান্ধী কাকে কেন বলা হয়? স্বদেশী ও বয়কট কথার অর্থ কি? এবং 19 নম্বরে রয়েছে তোমাদের কয়েকটা ম্যাপ পয়েন্টিং। চলো ম্যাপ পয়েন্টিং গুলো তোমরা দেখে নাও। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে প্রথমেই যার নাম আসবে সে হচ্ছে মহাবিদ্যালয়ের একটি কেন্দ্র, ঠিক আছে? মহাবিদ্যালয়ের একটি কেন্দ্র একটু ভালো করে তোমরা করে রাখবে, কারণ মহাবিদ্যালয়ের সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি যে সমস্ত পরীক্ষাগুলোতেই, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতেও পরপর পড়ে গেছে মহাবিদ্যালয়ের কেন্দ্র, সেটা যশোর হোক কিংবা ব্যারাকপুর হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু মহাবিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর দেখো, কোল বিদ্রোহের একটি কেন্দ্র যশোর। কোল বিদ্রোহের একটি কেন্দ্র তোমরা দেখে রাখতে পারো। কোল বিদ্রোহের যে কোনো কেন্দ্র, তোমরা কোল বিদ্রোহ সম্বন্ধে যখন পড়েছো তখন কেন্দ্রগুলো হয়তো জেনেছো, এবার কেন্দ্রগুলো সম্বন্ধে একটু জ্ঞান রাখবে। যশোর, যশোর কিন্তু নীল বিদ্রোহের একটি কেন্দ্র, খুব ভালোভাবে মনে রাখবে। অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্য, অন্ধ্রপ্রদেশ
তারপর সাঁওতাল বিদ্রোহের একটি কেন্দ্র, তারপর চুচুড়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চুচুড়া থেকেও প্রশ্ন দিতে পারে ম্যাপ পয়েন্টিং এ, তবে বেশিরভাগ চান্স থাকে তোমাদের মহাবিদ্রোহ থেকে। বোঝা গেল? যেহেতু মহাবিদ্রোহটা তোমাদের সিলেবাসের অন্তর্গত পড়ছে এই সেকেন্ড সেমেটিভে, সেহেতু মহাবিদ্রোহ থেকে আসার সম্ভাবনা প্রবল। তারপর কাশ্মীরটা একটু দূর হয়ে গেল, যেহেতু কাশ্মীরটা তোমাদের শেষ অধ্যায়। তবে ঘুরিয়ে ফিরে যদি দেয় প্রশ্ন কঠিন করে, তাহলে এইগুলো দিতে পারে, নচেত তোমাদের মহাবিদ্রোহ থেকে আসার সম্ভাবনা প্রবল। তো এই কয়েকটা প্রশ্ন একটু বাড়িতে ভালো করে দেখে যেও, সময় থাকলে ভালো করে চোখ বুলাবে। আশা করছি তোমরা কালকে ভালো করে পরীক্ষা দেবে। যার যে পরীক্ষা রয়েছে, বাংলা বা ইতিহাস যে কোনো পরীক্ষা রয়েছে, ভালো করে দেওয়ার চেষ্টা করো। আর যে ক্লাসের মধ্যে যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো মনে রেখো। যদি কোনো বাই চান্স প্রশ্ন সেরকম ভাবে পড়ে গেল, আনপ্রেডিক্টেবল কোনো প্রশ্ন পড়ে গেল, তাহলে লিখে তো অন্তত দিয়ে আসতে পারবে। তো কোনো ভয় খাওয়ার দরকার নেই, এগুলোকে ভালো করে একটু দেখে যেও।